ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। ইরান ইসরায়েল যুদ্ধের সবশেষ খবর আমরা জানতে তার সঙ্গে কথা বলবো। আওলাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে যে জিনিসটি জানতে চাইব যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে খামেনিকে হত্যার মাধ্যমে আসলে এই যুদ্ধ শেষ হবে, তা না হলে এই যুদ্ধ শেষ হবে না, বা তাকে হত্যা করলেই কি যুদ্ধটা শেষ হয়ে যাবে? আপনার কাছে কি মনে হয়? আসলে এখানে দাবার গেমের দাবা খেলার মতোই বিষয়টা। যদি রাজা যদি পড়ে যায় তাহলে তো খেলার অস্তিত্ব থাকে না। ঠিক এরকমটাই বুঝিয়েছে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী। রাজাকে যদি শেষ করা যায়, খামেনি তো ভাষণে বলেছেন যে আমি মারা গেলেও এই যুদ্ধ চলবে, তোমরা চালিয়ে নিও। এখন সেটাই পরবর্তী আসলে দেখার বিষয় যে ইরা যদি খামেনি যদি হত্যাও করা হয়, কথার কথা বলছি, তাহলে তার পরবর্তী অবস্থা কেমন হয়। তবে এটি বলতে চেয়েছে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, বলতে চেয়েছে যে ইরানের যে বর্তমান শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থাকে তিনি ভেঙে ফেলতে চান, এবং এই ভেঙে ফেলার মাধ্যমেই ইরানের হয়তো নতুন নতুন আরও বিভিন্ন যে সক্রিয় গোষ্ঠী রয়েছে, স্বার্থবাদী যে কায়েমি গোষ্ঠীগুলো রয়েছে, সেগুলো হয়তো আবার সক্রিয় হয়ে উঠবে বা অভ্যন্তরীণভাবে হয়তো অস্থিতিশীল হয়ে উঠবে, যার কারণে তিনি সেটি হয়তো চেয়েছেন। আমরা এরই মধ্যে শুধু নেতানিয়াহু নয়, ইসরায়েলের যে প্রতিরক্ষামন্ত্রী তিনিও বলেছেন যে সাদ্দাম হোসেনের মতোই হয়তো পরিণতি ভোগ করতে হবে খামেনিকে খুব শিগগিরই, এমন ধরনের কথা বলেছে। আমরা একটু দেখে নিতে চাই যে এই যুদ্ধের মধ্যে এখন সর্বশেষ কী কী আপডেট রয়েছে। আমরা জানি যে G7 সম্মেলন যে চলছে এখন কানাডায়, সেই সম্মেলনের কিন্তু শেষ হওয়ার আগেই কিন্তু খুব দ্রুত তিনি ওয়াশিংটনে চলে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবং এরই মধ্যে তিনি যখন হোয়াইট হাউসে প্রবেশ করেন, তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এখন আর কোনো যুদ্ধবিরতি নয়, যুদ্ধবিরতি নয়, তিনি সত্যিকারের অর্থেই তিনি সব কিছু মানে যুদ্ধ বন্ধ করতে চান। এই যুদ্ধ বন্ধের যে ইঙ্গিত, এটি আসলে তার এই কথার মধ্যে অনেক কিছুই ইঙ্গিত পাওয়া যায়। তিনি হয়তো যুদ্ধ থামাতে চান, অথবা ইরানে নতুন করে হামলার চালাতে পারেন, বা সেই ধরনের একটা হুমকিও একটা আচ্ছন্ন দিয়েছেন। আরও একটি বিষয় যে আমরা জানি যে এখন পর্যন্ত তেহরানের পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল, এবং সেখানে ইসরায়েলের পক্ষ থেকে যে খামেনি ঘনিষ্ঠ যে শীর্ষ কমান্ডার ছিলেন, অর্থাৎ এই যুদ্ধের যিনি নতুন একজনকে নিয়োগ করেছিলেন খামেনি, তাকেও হত্যার দাবি করেছে কিন্তু ইসরায়েল। আরেকটি বিষয় যে আপনি যেটা বললেন, যে প্রশ্ন করলেন যে খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হয়ে যাবে, নেতানিয়াহু বলেছেন। তো এই কথার আসলে বিশাল বড় তাৎপর্য রয়েছে, কিন্তু আমরা জানি যে ইরানও কিন্তু এখন পর্যন্ত বসে নেই, তারাও পাল্টা হামলা চালাচ্ছে। তো এই যে হামলা এবং পাল্টা হামলার পর এখন কিন্তু একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে আগামীতে বা ভবিষ্যতে কি হতে পারে। আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তেহরানবাসীকে, অর্থাৎ তেহরানে যারা বসবাস করেন তাদেরকে দ্রুত সেখান থেকে সরে যাওয়ার জন্য নির্দেশই বলা যেতে পারে, এক প্রকার নির্দেশ দিয়েছেন। তো এই যে এই পরিস্থিতি, আসলে এখন পুরো যুদ্ধর সব কিছুই নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের উপর। তিনি কি আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ করবেন, নাকি পাল্টা হামলা চালাবেন? তিনি কিন্তু দুইটি বিষয়ই একসাথে চালাচ্ছেন, একদিকে আলোচনার কথা বলছেন, আরেকদিকে হুমকি দিচ্ছেন। আপনি G7 এর কথা বলছিলেন যে সম্মেলন শেষ না করেই ডোনাল্ড ট্রাম্প ফিরে গেছেন। আমরা আসলে G7 কিন্তু আবার ইসরায়েলকে সমর্থন করেছে। এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে। ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে G7। সেই সঙ্গে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় ওই বিবৃতিতে। এর আগে সম্মেলনের উদ্বোধনী দিনেই ইরান ইসরায়েল ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক উস্কে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন চুক্তিতে রাজি হলে এমন পরিস্থিতি হতো না ইরানের। যদিও সম্মেলন শেষ না করে ওয়াশিংটন ফিরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়ে ব্রিফ করছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। সরাসরি যাচ্ছে সেখানে। ইরানের উপরে কন্টিনিউয়াস আক্রমণ চালিয়ে যাচ্ছে, বিমান হামলা, বিশেষ করে বিমান এবং বোমা হামলার মাধ্যমে আক্রমণ চালিয়ে যাচ্ছে, মিসাইল আক্রমণও চলছে। আর এই হামলায় শুধু ইরানের রাজধানী তেহরান নয়, ইরানের বেশিরভাগ অঞ্চল আক্রান্ত হয়েছে, যেমন কারাজ, ইস্পাহান, শিরাজ, কেরমানশাহ, তাবরিজ, সানান্দাজ, বন্দর আঞ্জালি ও আহবাজ শহরে আকাশপথে হামলা হয়েছে। ইরানও মিসাইল ও ড্রোনের মাধ্যমে প্রত্যাঘাত করায় চলমান যুদ্ধ পরিস্থিতির ব্যাপ্তি ও ভয়াবহতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতির ফলে আমাদের
তেহরানে বিশেষ করে ইরানে বিশেষ করে তেহরানে যেমন যায় বাংলাদেশিরা আছে, তারা সহ আমাদের তেহরানে বাংলাদেশ দূতাবাসে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন পরিবার সহ, তারা একটি অত্যন্ত ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছেন। আপনারা হয়তো জানেন যে ইরানে বর্তমানে 2000-এর বেশি সংখ্যক বাংলাদেশি আছেন। এদের মধ্যে একটি বেশ বড় সংখ্যক বাংলাদেশি ইরানি মেয়েদেরকে বিবাহ করে ওখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। তারা বিভিন্ন স্থানে আছেন। আরেক ক্যাটাগরির বাংলাদেশিরা আছে যারা ওই সমুদ্র অঞ্চলে মাছ ধরা সহ ছোটখাটো কাজ করে। তাদের মধ্যে আবার অনেকেরই মানে বৈধ কাগজপত্র নাই। কিছু বাংলাদেশি ওই ইরানের ডিটেনশন সেন্টারগুলোতে আছে। আর এর বাইরে কিছু বাংলাদেশি আছেন যারা গণমাধ্যম ও চিকিৎসা সেবা খাতে বেশ পেশাজীবী আছেন এর মধ্যে। আমি জানি না আপনাদের কোনো বন্ধু বান্ধব আছে কিনা। গতকাল রাতে ইরানের রেডিও ভবনে হামলার সময় আমাদের 8 জন বাংলাদেশি ওখানে ছিলেন। তারা সবাই মানে কোনো ক্ষতিগ্রস্ত হন নাই, সবাই ভালো আছেন। এই ইরান ওখানে সম্ভবত বাংলা বিভাগ একটি আছে, সেই বিভাগে কাজ করেন তারা। আরও কিছু বাংলাদেশি ওখানে আছেন যারা ট্রাভেল করছেন, ওখানে বেড়াতে বা কোনো কাজে ট্রাভেল করছেন, এবং কিছু ছাত্র ছাত্রীও আছে। তো আমরা যাদেরকে নিয়ে উদ্বিগ্ন তারা হচ্ছে যারা তেহরানে আছে, এবং এই সংখ্যা কতজন হবে, 400 বা এরকম, না 100 তারও কম। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা এখন এই হামলার সবচেয়ে মানে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে। তা আমরা এই তেহরানে যে বাংলাদেশিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি, এবং তাদেরকে নিরাপদে মানে তেহরান থেকে দূরে কোথাও কিছু সময়ের জন্য রাখার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের দূতাবাস এই যুদ্ধ অবস্থার মধ্যেও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে। আর আপনারা জানেন যে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস তেহরানে হটলাইন চালু করেছি, যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে আমরা সেবা প্রদান করতে পারি। আমাদের দূতাবাস যুদ্ধ বা অবস্থার মধ্যেও আমাদের যে সেবামূলক কাজগুলি আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য, সেগুলো তারা পালন করে যাচ্ছে। একই সাথে তারা নিয়মিত আমাদেরকে এই যুদ্ধের আপডেট জানাচ্ছে, এবং যুদ্ধের আপডেটের সাথে পাশাপাশি অন্যান্যরা কিভাবে তাদের নাগরিকদেরকে ওখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে আমাদেরকে নিয়মিত জানাচ্ছে। সরাসরি ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রবাসী বাংলাদেশি যারা ইরানে রয়েছে, তেহরানে রয়েছে, তাদের নিরাপত্তার বিষয়ে ব্রিফ করছিলেন, আমরা সেটি সরাসরি দেখছিলাম। আওলাদ, আবারও আপনার কাছে আসি। আমরা ছিলাম যে G7-এর সম্মেলন শেষ না করেই ফিরে গেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি তেহরানে যারা আছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন, আপনি যেটি বলছিলেন যে তা আপনার ভাষায় যে নির্দেশ দিয়েছেন যে ওইখান থেকে নাগরিকদের সরে যেতে। তার মানে কি হামলার প্রস্তুতি? এটি এক ধরনের হামলারই প্রস্তুতি বলা যেতে পারে, এবং হামলার একটা ইঙ্গিতই বহন করে। এবং অন্যদিকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু দুইভাবেই খেলছেন। একদিকে হামলার হুমকি দিচ্ছেন, প্রচ্ছন্ন বিভিন্নভাবে ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে আবার কিন্তু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং মার্কিন যে মধ্যপ্রাচ্য বিষয়ক যে বিশেষ দূত, তাকেও কিন্তু মধ্যপ্রাচ্যে পাঠানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে যদি আলোচনার পথ উন্মুক্ত হয় তাহলে হয়তো তিনি তার যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তাকে পাঠাবেন। এবং আরও একটি বিষয়, যে এই যে আপনারা যে কথা বলছিলাম যে তেহরান খালি করার নির্দেশ দিয়েছে, শুধু তেহরান খালি করা বা ইরানের মাটিতে যে হামলা এমনটা কিন্তু হচ্ছে না, ইরানও কিন্তু পাল্টা আঘাত হানার চেষ্টা করছে। আমরা জানি যে আজকেও তেল আবিব, রাজধানী তেল আবিব এবং জেরুজালেম সহ বিভিন্ন জায়গায়, এবং বন্দরনগর যে হাইফা রয়েছে সেখানেও রাতে হামলা চালিয়েছে, এবং আজকে দিনের বেলাতেও হামলা হয়েছে। সেখানে
ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মোসাদের যে প্রধান কার্যালয় এবং সেন্ট্রাল ইসরায়েল মানে ইসরায়েলের মধ্যাঞ্চল সেখানেও হামলার কথা বলা হয়েছে এবং এরই মধ্যে ইরানের হামলার কারণে জেরুজালেম এবং তেল আবিবের যে মার্কিন দূতাবাস রয়েছে সেখানকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং যারা সেখানে অবস্থান করেছিলেন তাদেরকেও নিরাপদে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। আরও একটি বিষয় যে হাইফার যে তেল শোধনাগার সেখানে কিন্তু একটা ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরই মধ্যে সেখানকার যে বিনিয়োগকারী প্রতিষ্ঠানরা রয়েছেন তারা সেখানে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে তাদের যে তেল শোধনাগারের যে কার্যক্রম সেটা বন্ধ ঘোষণা করেছেন এবং বলছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, মানে এই কথার ইঙ্গিত হলো যে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতির শিকার হয়েছে, যার কারণে তারা এটি এখন চালু রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না এবং বেশ কয়েকজন হতাহত হয়েছে আমরা যেটি দেখছিলাম আজকেও বেশ কয়েকজন হতাহতের খবর এসেছে। একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে ইরান বলেছে যারা ইসরায়েলকে সমর্থন করবে, ইসরায়েলকে সহযোগিতা করবে তাদের দেশেও হামলা করবে ইরান এবং এমনটি বলেছে, অন্যদিকে কিন্তু এটা আসলে- মার্কিন প্রেসিডেন্টও বলেছে তেহরান খালি করতে এবং সেখানে হামলা হতে পারে। আবার কিছুক্ষণ আগে যে এই তথ্যটি আমরা পেলাম যে ডোনাল্ড ট্রাম্প আরো বড় কিছুর ইঙ্গিত দিয়েছেন যুদ্ধবিরতির চেয়েও, সেটি আসলে কি? সেটি আসলে ওই যে বললাম আপনাকে যে তিনি হয়তো হামলা চালাবেন একতরফাভাবে ইরানের উপরে, সেই হামলার মাধ্যমে হয়তো জবাব দিতে চান। কারণ যুক্তরাষ্ট্রের কথা হলো যে ইসরায়েলে যদি আঘাত হয় এটি তার স্বার্থে আঘাত আনবে এবং মধ্যপ্রাচ্যে তার যে বলয় বা প্রভাব ইরান যদি হামলা চালায় তাহলে তার কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হবে, সেই ক্ষতি কিন্তু তিনি করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা জানি যে এরই মধ্যে যে দক্ষিণ চীন সাগরে তার যে সামরিক রণতরী ছিল, মার্কিন রণতরী, সেই রণতরী কিন্তু এর মধ্যে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। সব কিছু মিলে তিনি একদিকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তিনি আরেকদিকে আলোচনার দ্বারও খোলা রেখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ইমদাদ। ইসরায়েল ইরান সংঘাত নিয়ে আলোচনা করছিলাম আমরা, আমাদের সহকর্মী রবিউল ইসলাম আমলাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।